আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার, যাদের হাত দিয়ে আমার এই ডেস্টিনি যাত্রা শুরু এবং যাদের ট্রেনিং পেয়ে, দিক নির্দেশনা পেয়ে, এডুকেশন পেয়ে আজকে আমি এই ডেস্টিনি 2000 লিমিটেডের ত্রিপুরা ডায়মন্ড এক্সিকিউটিভ হতে পেরেছি। তো আজকে আপনারা দীর্ঘদিন যাবত আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের লেখা এবং এমডি স্যারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা। হ্যাঁ, আসলে এমডি স্যারের অপরাধটা আপনারা কেউ এভাবে চিন্তা করেছেন কি? আসলে এমডি স্যারের অপরাধ কি? এমডি স্যারের অপরাধ এমডি স্যার নিজেই। কারণ হলো এমডি স্যার কেন এত বুদ্ধি রাখে, কেন এত ভালো বুঝে, কেন আল্লাহ তাকে এত ভালো মেধা দিল? সেই 20 বছর আগে কার নাম শুনলে সেই নামটাও ভুলে না। কোনো একটা গল্প হলে 20 বছর আগে সেই গল্প সে ভুলে না, সব সুন্দর করে বলতে পারে। কেন এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে? 45 লক্ষ লোক, প্রত্যেকটা লোক ভাবে যে কোনো একটা ভালো মানুষের সাথে বসলে, কোন একটা এডুকেটেড পার্সনের সাথে বসলে কেন এমডি স্যারকে সেখানে বসাতে হবে, এটা সবাই মনে করে। কারণ আমরা মনে করি যে এমডি স্যার এডুকেটেড এবং সে ভালো জানে, বুঝে এবং সে ওইভাবে সুন্দর করে উপস্থাপনা করতে পারে এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ভালো মার্কেটিয়ার আমরা মনে করি এমডি স্যারকে। এটা 45 লক্ষ লোক আমরা মনে করি, আমরা না। এবং বাংলাদেশে যারা এমডি স্যারের সাথে একবার বসেছে, সে ইউনিভার্সিটির প্রফেসর হোক, আমরা বসিয়েছি এবং আমরা তাদের মুখ থেকে আমরা শুনেছি যে এমডি স্যার তার যে এভাবে একজন ইসের কমার্স কলেজের একজন প্রফেসর এমডি স্যারের সাথে বসিয়েছিলাম, এক এক স্পষ্ট বলে গেছেন যে আমি বাংলাদেশে এরকম একজন মানে জেন্টেলম্যান এবং এরকম একটা মার্কেটিয়ার আমার জীবনে আমি পাইনি। মানে সো স্মার্ট, ভেরি ইন্টেলিজেন্ট, সো স্মার্ট, এভাবে বলে গেছে। সেই এটা হলো 2001 সালের কথা। কানাডা থেকে সুন্দর জীবন ছেড়ে বাংলাদেশে আসছে, কত চমৎকার পরিবেশের একটি দেশ, সেটা রেখে এই বাংলাদেশে ধুলোবালির দেশে, এই দেশের বেকারত্ব চিন্তা করে, হ্যাঁ, এই দেশের মানুষের কথা চিন্তা করে, এই দেশের দুর্নীতির কথা চিন্তা করে এই দেশে এসে দেশটাকে পরিবর্তন করবে। এটাই হলো স্যারের অপরাধ। যে সেই শুরুতে যেই মানুষটি বলেছিল যে আমি ওই দিনটাকে দেখতে চাই যেদিন আমি রেস্টুরেন্টে খাবার পরে আমার মানিব্যাগ রেখে আসব, আবার এসে একদিন বা এক সপ্তাহ পরে গিয়ে দেখব, জিজ্ঞাসা করব, ওই লোকটা ঠিকই আমার মানিব্যাগ আমার টাকা সহ ফিরিয়ে দিবে। আমি ওই দিনটার জন্য এই বাংলাদেশে কাজ করি। এটা কি স্যারের অপরাধ? আমরা শুরু থেকে কাজ করেছি ডেস্টিনিতে, 12 বছর পর্যন্ত কাজ করেছি, কই কোনোদিন তো কারো কোনো কমপ্লেন শুনতে পাইনি। আর ভাই, একটা গার্মেন্টসের যদি 3 মাসের বেতন দিতে না পারে, আন্দোলন, ভাঙচুর, অবরোধ, গালাগালি কত কিছু করছে, কই 12 বছরে তো 45 লক্ষ ডিস্ট্রিবিউটার। যদি ডেস্টিনি এমডি স্যার তো এই চেয়ারম্যান স্যার এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন, আমরা ফোকাস ছিলাম এমডি চেয়ারম্যান স্যারের প্রতি। তো এমডি চেয়ারম্যান স্যারের প্রতি আমাদের ফোকাস থাকার পরেও কই সেদিন তো ডেস্টিনির এমডি এমডি স্যারের বিরুদ্ধে কই কোনো তো কেউ কোনোদিন দেখলাম না কেউ কোনোদিন কোনো কথা বলছে, কোন একটা উল্টাপাল্টা বলছে। সেই দিনটা ছিল যারা আজকে কথা বলছে তার পায়ে হাত দিতে পারলে জীবনটা ধন্য মনে করত। আমরা ওই দিনটা দেখেছি। এমডি স্যার যদি কোনো ট্রেনিং এ বা কোনো সেলিব্রেশনে কারো নাম নিত, ও পুরো 1 বছর ওই যে নাম নিয়েছে ওইটা সে ধন্য হতো। সবাই ওকে বলতো যে এমডি স্যার তোর নাম নিয়েছে, এবং নাম নেওয়ার কারণে ওই ব্যক্তিটা সেলিব্রেট হয়ে যেত। যেই ব্যক্তিটা কোনো প্রোগ্রামে কোনো ব্যক্তির নাম নিত, যেমন দেশের কোনো প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস যদি এখন কোনো বক্তব্য কারোর নাম নিয়ে বলে, যেমন আপনারা দেখেন এই ইসে গিয়ে আমেরিকাতে গিয়ে একটা প্রোগ্রামে ডক্টর ইউনূস মাহফুজের নাম নিয়েছিলেন। সারা বাংলাদেশে কিন্তু মুখে মুখে হ্যাঁ ডক্টর ইউনূস মাহফুজের সেখানে নাম নিয়েছেন।
ঠিক একদিনের ডেস্টিনিতে ৪৫ লক্ষ লোকের মধ্যে সারা বাংলাদেশে প্রোগ্রাম হতো, যদি এমডি স্যার কারোর নাম নিত ওই লোকটা সেলিব্রিটি হয়ে যেত, সেলিব্রিটি হয়ে যেত। তো আজকে সেই ব্যক্তির অপরাধ কি? যেই ব্যক্তির নাম নিলে সেই ব্যক্তি, একজন ব্যক্তি সেলিব্রিটি, এটাই কি তার মানে এই যে তার যে মানে বলাইটা হয়েছিল তার বিচক্ষণতার কারণে, সে মার্কেটিং এক্সপার্ট হওয়ার কারণে, এটাই তার অপরাধ। ৪৫ লক্ষ লোককে কর্মসংস্থান দিয়েছেন, ১২ সালে এই দেশকে বেকার মুক্ত করবেন, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখিয়ে স্বপ্নের উপর দাঁড়াই আমরা কথা বলেছি। আমি তো সিরাজুল মনিরকে আমাকে যে স্বপ্ন দেখিয়েছে, আমি তো স্বপ্নের উপর দাঁড়িয়ে কথা বলেছিলাম সেদিন। ১২ বছর টানা কাজ করেছি, কই লেভেল 1 তো ঠিকই আমাকে দিয়েছিলেন, লেভেল 2 ঠিকই আমাকে দিয়েছিলেন, আমি সিলভারের সেই ইনসেন্টিভ তো পেয়েছি, আমি প্লাটিনামের ইনসেন্টিভ পেয়েছি, আমি আমার পিএইচডি কমিশন পেয়েছি। আজকে 12টি বছর তাকিয়ে, আমাদের এই ফ্যামিলির দিকে তাকিয়ে এমডি স্যার, চেয়ারম্যান স্যার জেল খেটেছেন এবং সেখানে বসে বসে থাকেননি। এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মধ্যে আমাদেরকে ব্যস্ত রেখে এই কোম্পানি যেন মুক্তি হয়, মুক্তি পায়, সেজন্য মানে বিভিন্ন মামলা চালিয়েছেন ওই ইসে থেকে, জেলখানায় থেকে। কই সেদিন তো কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের জায়গা বেদখল হয়ে যাচ্ছে, বৈশাখী টিভি নিয়ে যাচ্ছে, এনএস ব্লু, এনএস ব্লু থেকে রক্ষা করার জন্য কই কাউকে তো দেখতে পাইনি। আজকে অনেকের মায়া কান্না দেখা যায়, সেদিন তো কই কাউকে তো খুঁজে পাইনি। কে দেবে উকিলের টাকা, কে দেবে কাগজ, কই এগুলো তো সহযোগিতা করার জন্য একটা লোক খুঁজে পাইনি। সেদিন অনেক সাংবাদিকরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের বৈশাখী টিভির বিপক্ষে, এবং অনেক কর্মকর্তারা এনএসআই, ডিজিএফআই তাই বৈশাখী বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছিল, সেখান থেকে তো মোকাবেলা করে এই এই প্রতিষ্ঠানটাকে আজও পর্যন্ত দাঁড় করে রেখেছেন সেই জেলখানায় বসে কাজ করে। সেদিন তো কাউকে খুঁজে পাওয়া যায়নি। প্রচুর টাকা লেগেছিল। আজমুল হক কিউসি প্রতিবার দাঁড়াতে থাকে ৮-১০ লাখ টাকা তাকে দিতে হতো। এই বৈশাখী পারপাস ১-১.৫ কোটি টাকা খরচ করতে হয়েছিল সেদিন এই ডেস্টিনি বৈশাখী টিভি রক্ষা করার জন্য। সেদিন তো কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের টঙ্গীর জায়গা কয়েকবার বেদখল হয়ে গিয়েছিল। এই আমাদেরকে দিয়ে জেলখানার মধ্যে বসে এমপি স্যার, চেয়ারম্যান স্যার আমাদেরকে দিয়ে, আমরা জীবনের রিস্ক নিয়ে সেই টঙ্গীর জায়গা আমরা রক্ষা করেছি। কই সেদিন তো নেতৃত্ব দেওয়ার জন্য, সেদিন তো কথা বলার কোনো লোক পাইনি। এবং ওই টঙ্গীর রক্ষা করার জায়গা রক্ষা করার জন্য শহীদুল্লাহ সব রায় দিয়ে জায়গা নিয়ে যায়। ওই সেদিন তো কেউ আগেই আসেনি, এই জায়গাটা তো নিয়ে যেত এমপি স্যার আমাকে দিয়ে। এই জায়গা মামলা ঠেকিয়ে মামলার বাদী করে সেই, আমি তো সেই এমডি আমাকে দিয়ে মোকাবেলা করেছি। আমাকে তো সেই আমেরিকা থেকে এমডি স্যার ফোন দিয়ে নিয়ে আসছেন যে সিরাজুল বাংলাদেশে আসতে হবে, আমি তো চলে আসলাম। কই সেদিন তো কাউকে খুঁজে পাইনি যে এই জায়গা রক্ষা করার জন্য আমরা সবাই যাই, কে কি করবে, কার কি করা উচিত, আমরা এই কোম্পানির শেয়ার হোল্ডার, আমরা আমাদের যাওয়া উচিত, একটা লোক সেদিন ছিল না। এভাবে বাংলাদেশে অনেকগুলো জায়গা রক্ষা করার জন্য কোথায় উকিলের টাকা, কোথায় কি, এগুলো সব অ্যারেঞ্জ করতে হয়েছে। অ্যারেঞ্জ করে, এবং এই যে মিরপুরের নাইটেঙ্গেলের জায়গা, সেখানে কত শত কোটি টাকার জায়গা, এটা তো নিয়ে যাচ্ছিল, এটাও তো এমডি স্যার রক্ষা করেছে। এভাবে অনেকগুলো জায়গা আমি নিজে বাদী হয়ে দীর্ঘদিন লড়ে যাচ্ছি এমডি স্যারের নির্দেশে। এটাই কি স্যারের অপরাধ? এই কোম্পানি রক্ষা করার জন্য, বিভিন্ন সম্পদ রক্ষা করার জন্য, মানুষের হাত থেকে নিয়ে আসার জন্য, মানুষের নিয়ে যাচ্ছে সেখান থেকে, এই দস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য, এটাই কি স্যারের অপরাধ? আমি তো আর কোনো অপরাধ দেখি না। আজকে শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, আজকে যারা এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, আমরা
৪৫ লক্ষ লোকের মধ্য থেকে যারা আমরা বিনিয়োগকারীরা রয়েছি, এই বিনিয়োগকারীরা টাকা দিয়েছি এমডি চেয়ারম্যান স্যারকে দেখে। কোন অযোগ্য, কোন ওই গুলিস্তানের ক্যানভাসারকে দেখে আমরা টাকা দেইনি। আমরা এমডি স্যারকে দেখে আমরা এই কোম্পানিতে বিনিয়োগ করেছি। তো আমাদের টাকা এমডি স্যার কিভাবে বিনিয়োগের টাকা ফেরত দিবে, এই বিষয়টা তো এমডি স্যার দেখার কথা। কিন্তু এমডি স্যার যেন এই টাকা বিনিয়োগকারীদের বিনিয়োগের টাকা ফেরত দিতে না পারে, তাকে যেন ওই দায়িত্বে বসানো না হয়, তাকে যেন সেখানে না নেওয়া হয়, এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এখন পর্যন্ত। ডেস্টিনি বোর্ডে যেন যেতে না পারে এবং সেখানে যেন বিনিয়োগের টাকা দিতে না পারে, তাকে আরো বেশি বেশি কালার করা হোক, এবং সকল ধরনের ষড়যন্ত্র চলছে। আর না হয় এমডি স্যার বের হওয়ার পরে আমরা সবাই দায়িত্ব নিয়ে যদি এমডি স্যারকে আজকে ডেস্টিনি বোর্ডে বসানো হতো, এতদিনে বিনিয়োগের টাকা ইনশাল্লাহ আমরা সবাই মিলে ফেরত দেওয়া শুরু করতে পারতাম, এটা বিশ্বাস করি। আজকে শুধু একটা কথা বলবো, মহান রব্বুল আলামিনের কাছে সাক্ষী রেখে আজকে বলতে চাই যে এই বিনিয়োগের টাকা ফেরত দেওয়া মানে যারা বাধার সৃষ্টি করছে, ৪৫ লক্ষ লোকের কর্মসংস্থান চালু করতে যারা বাধার সৃষ্টি করছে এবং যার হাত দিয়ে এটা তৈরি হয়েছে তাকে দায়িত্ব নিয়ে এই মানুষের টাকা ফেরত দেওয়ার যারা বাধার সৃষ্টি করছে, তাদের বিষয়ের জন্য মহান রব্বুল আলামিন করে, এবং যারা অভিশাপ দিচ্ছে এই অভিশাপ যেন আল্লাহ কবুল করে। যিনি এটার সাথে বাধা সৃষ্টি করছেন, এই অভিশাপ যেন আল্লাহ কবুল করে। কারণ হলো আমরা অপেক্ষা করেছি 12 বছর এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য। আজকে আরো কোটি কোটি লোক বাংলাদেশের যুবক যারা রয়েছেন চাকরি পাচ্ছেন না, তারা চাকরি করতে চাচ্ছেন, কোনো চাকরি পাচ্ছেন না, বেকার হয়ে আছেন। আমরা এই প্রতিষ্ঠানটা চালু করলে আরো কোটি লোক আমরা এখানে সম্পৃক্ত করতে পারবো আমাদের কাজের সাথে। তো আমরা না পারছি আমাদের ব্যবসা করতে, না পারছি আরো কাউকে ব্যবসা সুযোগ করে দিতে। এটা যারা বাধার সৃষ্টি করছেন, মহান রব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে রাখলাম, একজন ন্যায় বিচারক রয়েছেন। তো আজকে আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং সত্যের বিজয় হবে, আজ হোক কাল হোক। রাস্তায় গাড়ি চলার পথে হঠাৎ করে ভেংসি কাটলে একটু চালানোর ডিস্টার্ব হতে পারে, বাট একটু পরেই কিন্তু গাড়ি তার রাস্তায় তার গতিতে চলবে। যারাই ভেংসি দিচ্ছে, যারাই সমস্যা তৈরি করছে, আমাদের উপর প্রত্যেকের রব উপরে বসে আছে, উনি ওখানে বসে সব দেখছেন, ন্যায় বিচারক। উনি যেন আমাদের জন্য সঠিক বিচারটা করে। আমি সিরাজুল মুনির বসে আছি, ট্রিপল ডায়মন্ড ক্লাস সেন্টারের পিএইচডি। আমি এই প্রতিষ্ঠানটা থেকে হালালভাবে সুন্দরভাবে কাজ করার জন্য, এবং ৪৫ লক্ষ লোক অপেক্ষা করছে কাজ করার জন্য, এবং ৪৫ লক্ষ লোক অপেক্ষা করছে মিস্টার রফিকুল আমিন, মিস্টার হোসাইনের জন্য। এই দুজন ব্যক্তির জন্য, তাদের নেতৃত্বে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। আগামী দিনে তাদের নেতৃত্বে এই প্রতিষ্ঠানে সবাই কাজ করতে চায়। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ইনশাল্লাহ আমরা এই দুজনের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিন ডেস্টিনি পরিচালিত হবে। সেজন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষার ফল মিষ্টি হয়, আপনাদের অপেক্ষা করতে হবে। আপনারা অপেক্ষা করলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই যত জটিলতা আছে সকল জটিলতা শেষ হয়ে যাবে, সকল সমস্যার সমাধান আসবে, এবং আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। এবং মহান রব্বুল আলামিনের হুকুমও লাগবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেই লোকটি জেলখানা থেকে বের হওয়ার পরে আজও পর্যন্ত শুনলাম না যে আমি 1 সপ্তাহ একটু রেস্টে যাচ্ছি। আমরা তো আশা করেছিলাম যে এমডি স্যার বের হওয়ার পর কমপক্ষে 1 মাস সে যেন রেস্টে থাকে। সে কিন্তু রেস্টে যায় না, আমাদের কথা চিন্তা করে সে ডে ফার্স্ট থেকে কাজ করেই যাচ্ছে, এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে সমানে, দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আজকে আপনারা জানেন চিটাগাং রয়েছেন, সেখানেও ডিস্ট্রিবিউটারদেরকে একত্রিত করে সেখানে ডেস্টিনি
কিভাবে সামনে এগিয়ে যায় সে ব্যাপারে সে কাজ করে যাচ্ছেন। এবং প্রতি সপ্তাহে সকল ডিস্ট্রিবিউটারদেরকে বিভিন্ন ধরনের তথ্য উপত্য দেওয়ার জন্য, তাদেরকে মোটিভেট করার জন্য বিভিন্ন প্ল্যান পরিকল্পনা নিয়ে প্রতি সপ্তাহে একটি পিএইচডি মিটিং হচ্ছে, সেগুলো আপনারা জানেন এবং আপনারা উপস্থিত থাকছেন। এবং আমি বলবো আপনারা যারা রয়েছেন আরো সবাইকে কিভাবে আমাদের এই পিএইচডিদের এই প্রোগ্রামটার সাথে সম্পৃক্ত করা যায়, আপনারা সবাই মিলে কাজ করবেন এবং সবাইকে সম্পৃক্ত করবেন। আমি অনেক সময় নিয়েছি, আমি আর সময় নেব না। হয়তোবা এমপি স্যার প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, চেয়ারম্যান স্যার প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। শুধু এতটুকুই বলবো যে আমি সিরাজুল মনির, আমি চাইলে এখনো আমেরিকা চলে যেতে পারি আমার অল ফ্যামিলি সহ। আমি অপেক্ষায় আছি, আমি বিশ্বাস করি ডেস্টিনি চালু হতে যাচ্ছে এবং এমডি চেয়ারম্যান স্যারের নেতৃত্বে চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমি এটা আল্লাহর রহমতে বিশ্বাস করি এবং আপনারাও আমাদের সাথেই থাকেন। আমরা সবাই মিলে একত্রিত হয়ে এমডি স্যারের নেতৃত্বে, চেয়ারম্যান স্যারের নেতৃত্বে এই ডেস্টিনি 2000 লিমিটেড চালু হবে এবং এটাই আমি আশা করি। এবং আমি আমার আলোচনা আজকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাই যারা আজকে উপস্থিত রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পিএইচডি ফোরামের নেতৃবৃন্দ বা যারা উপস্থিত রয়েছেন, যারা এখানে এই 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 ফোরামটাকে আরো শক্তিশালী করার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যারা আসতে পারেন নাই তাদেরকেও আপনারা মেসেজটা পৌঁছে দিবেন যে আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে, যে আপনারা যে এখনো আমাদের সাথে আছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে মানে যেখানে যাই সেখানে ডিস্ট্রিবিউটরের সাথে দেখা হয়, কথা হয় এবং তারা অপেক্ষায় আছে এবং তারা খুব মর্মাহত এবং তারা খুব আহত। তা একটা কথাই বলে, কই আমরা তো অন্য কেউকে দেখে এই ডেস্টিনিতে আসিনি, আমরা তো এমডি চেয়ারম্যান স্যারকে দেখে এই ডেস্টিনিতে এসেছি। সবাই তারা আহত এবং খুব মর্মাহত এবং আজকে সকল ডায়মন্ডরা মর্মাহত যে এগুলো কি হচ্ছে। এবং এমডি চেয়ারম্যান স্যারের নেতৃত্বে যাত্রা শুরু হলে আমি সিরাজুল মনির বিশ্বাস করি সকল ডায়মন্ড, সকল পিএইচডি, সকল ডিস্ট্রিবিউটর সবাই এসে আবার কাজ শুরু করবে। তো সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। আমি এভাবে আমার আলোচনা শেষ করতে চাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তো হলে তুমি কত সুন্দর। এই পৃথিবী সুন্দর, এই পৃথিবীর মানুষগুলো সুন্দর এবং ডেস্টিনি সুন্দর। সুন্দরে সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস মাই আল্লাহ।